ইরানের সাথে যুদ্ধে আমেরিকা আর ইসরায়েল আরও একটা বিশাল নৈতিক পরাজয়ের মুখোমুখি হইল। ইরান পৃথিবীতে এক অনন্য উচ্চতায় পৌঁছায় গেল। আন্তর্জাতিক রাজনীতিতে ইরান জাতি হিসাবে এখন শুধু সামনেই অগ্রসর হবে, আর পিছাবে না। আলহামদুলিল্লাহ, এই লড়াইয়ের নেতৃত্ব যিনি দিলেন তিনি যুদ্ধ শুরুর প্রথম প্রহরেই শহীদ হয়েছেন। আয়াতুল্লাহ আলী খামেনি, তার পরিবারের কয়েকজন সদস্য সহ, এমনকি খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ এবং মাত্র 14 মাস বয়সী নাতনি কম্পাউন্ডে হামলায় নিহত হয়েছিল। যে ইরান ধ্বংস হয়ে যাবে বলে যারা ভবিষ্যৎবাণী করছিল, যারা বলছিল ইরানকে প্রস্তর যুগে ফেরত দেবে, তাদের মুখে ছাই দিয়া আজকা তেহরান থেকে আসা সবচেয়ে হৃদয় বিদারক ছবিটা দিয়া শুরু করি। সেটা কালো কাপড়ে ঢাকা লক্ষ লক্ষ শোকার্ত মানুষের সমুদ্র না, রাষ্ট্রের ওই বিশাল স্থাপত্যও না। সবচেয়ে হৃদয় বিদারক ছবিটা হইল একটা ছোট্ট পতাকায় ঢাকা কফিন, 14 মাস বয়সী একটা শিশুর কফিন, যেটা বসে আছে ঠিক গোটা দুনিয়ার জিওপলিটিক্যাল সংঘাতের একদম কেন্দ্রে। আন্তর্জাতিক মিডিয়া যখন আয়াতুল্লাহ আলী খামেনির বিশাল রাষ্ট্রীয় জানাজার সুদূর প্রসারী রাজনৈতিক তাৎপর্য নিয়ে ব্যস্ত, গ্র্যান্ড মোসাল্লার ভেতরে হাজার হাজার মানুষ তখন কাঁদতেছে মঞ্চের ওই সবচেয়ে ছোট্ট কফিনটা নিয়ে। খামেনির নাতনি জাহরা মোহাম্মদী গোল পায়েগানি যুদ্ধের প্রথম হামলাতেই দাদার সাথে যে শহীদ হয়ে গেছে। ইরান ইচ্ছাকৃতভাবে এই মানবিক বিপর্যয়টাকে দুনিয়ার সামনে সম্প্রচার করছে। একটা অকল্পনীয় পারিবারিক ট্র্যাজেডিকে তারা রূপান্তরিত করছে এক প্রতিরোধের এক অনমনীয় মনস্তাত্ত্বিক অস্ত্রে। একটা নীরব পারিবারিক দাফনকে বানায় ফেলছে পশ্চিমের বিরুদ্ধে চিরস্থায়ী অবাধ্যতার প্রতীকে। আর ঠিক এই জায়গাতেই পৃথিবীর প্রতি ইরানের আসল রাজনৈতিক বার্তাটা লুকানো আছে। বেশিরভাগ সময় সবচেয়ে ভয়ঙ্কর রাজনৈতিক বার্তা কোনো কূটনৈতিক চিঠিতে লেখা থাকে না। ইরানের পৃথিবীর প্রতি সবচেয়ে ভয়ঙ্কর বার্তাটা কি? সেটা হইল ঠিক আমেরিকার স্বাধীনতার 250তম বার্ষিকীর দিনটাকেই বেছে নেওয়া হইল ওই কাছে ঘেরা কফিন দুনিয়ার সামনে মেলে ধরার জন্য। ওয়াশিংটন যখন 4 জুলাই আতশবাজি ফোটাইতেছে তাদের স্বাধীনতার 250তম বার্ষিকী উদযাপনের জন্য, সেই একই দিনে তেহরানের মোসাল্লায় লক্ষ লক্ষ মানুষ বুক চাপড়ায় কাঁদতেছে কাছে ঘেরা এক কফিনকে ঘিরা, যেখানে সুপ্রিম লিডারের সাথে শুয়ে আছে প্রথম হামলায় নিহত পরিবারের আরো 4 জন। ইরান আমেরিকার এই উদযাপনকে মিথ্যা প্রমাণ করে দিল কয়েকটা কফিন দিয়া। ইরান এখানে আর একটা বড় খেলা খেলছে। কি খেলা? এই অবিশ্বাস্য জনসমুদ্র, এই কান্নার ওই পারে আসল খেলাটা কি? ইরান এই 5 শহর জুড়ে বিশাল জানাজা মিছিলটাকে বানায় ফেলছে এক মনস্তাত্ত্বিক যুদ্ধের একটা মাস্টার ক্লাসে। শোকের এই গোটা রাষ্ট্রীয় স্পেকটাকেলটাকে তারা পর্দার আড়ালের শান্তি আলোচনায় একটা শক্তিশালী অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ইরান শান্তি আলোচনায় কি কি আদায় করতে চাইতেছে এখন? হরমুজ প্রণালী, যেই প্রণালী দিয়ে একসময় দুনিয়ার 1/5 তেল গ্যাস যাইত, তার উপরে নিজেদের নিয়ন্ত্রণ নিরঙ্কুশ কইরা ইরান যুদ্ধের একটা স্থায়ী সমাপ্তি আদায় করতে চাইতেছে। ইরানের চিফ নেগোসিয়েটর কাজেম গরিবাবাদী সরাসরি ফ্রান্স আর ব্রিটেনকে কঠোর প্রকাশ্য হুঁশিয়ারি দিছে। কারণটা কি? কারণটা স্টারমার আর ম্যাখো একটা যৌথ বিবৃতি দিছিল, যেখানে তারা প্রয়োজনে হরমুজে একটা বহুজাতিক নৌ মিশন মোতায়েনের প্রস্তুতির কথা বলছিল। গরিবাবাদীর জবাব হরমুজের নিরাপত্তা উপকূলীয় রাষ্ট্রগুলোর হাতে। সংকট সৃষ্টিকারীদের তাদের দুঃসাহসিকতার পরিণতির জন্য জবাবদিহি করতে হবে। এইটা একটা গুরুতর সতর্কবার্তা। এইবার আসেন আসল চমকে। কি সেটা? কোরআনের আয়াত দিয়া কূটনীতি, সবচেয়ে চতুর চাল। এই জানা যায় ইরান এমন একটা জিনিস করছে যেটা বিশ্লেষকরা বলছে ফিউনারেল ডিপ্লোমেসি, জানাজার কূটনীতি। 30টার বেশি বিদেশি প্রতিনিধি দল খামেনির কফিনে শ্রদ্ধা জানাইতে আসছে। আর প্রত্যেকটা দলকে যখন কফিনের সামনে আনা হয়েছে, ঠিক তখন কোরআনের একটা করে আলাদা আয়াত তেলাওয়াত করা হয়েছে। এইটা পাবলিক ডিপ্লোমেসিতে একটা নতুন জিনিস, যা আগে কখনো হয় নাই, এক অভাবনীয় উদ্ভাবন। আসেন আয়াতগুলো একটা একটা করে দেখি, আর দেখেন কিভাবে প্রত্যেকটা রাষ্ট্রকে তার প্রাপ্য অনুযায়ী বার্তা দেওয়া হয়েছে। তার আগে আর একটা জিনিস বলে নিই, ইরানের চোখে বিদেশি রাষ্ট্রগুলো 2 ভাগে বিভক্ত। এক ভাগ হইল রেজিস্ট্যান্স ক্যাম্প, যেমন হামাস, হিজবুল্লাহ, ইসলামিক জিহাদ, হাস্ত আল শাবি, লেবানন, এরা ইরানের আদর্শিক যুদ্ধের সহযোদ্ধা। ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে একই কাতারের লড়াকু এরা,
এদের আয়াত দেওয়া হয়েছে যুদ্ধ, অঙ্গীকার, শহীদ, বিজয়ের। অর্থাৎ তোমরা আমাদের সৈনিক, আমাদের সহযোদ্ধা, আমাদের কমরেড। আর এক ভাগ হইল মিশর, কাতার, তুরস্কের মতো রাষ্ট্র। এদের বেলায় ইরানের বার্তাটা মূলত তোমরা জানাজায় আসছো, আমাদের বৈধতা দিছো, এই জন্য ধন্যবাদ, কিন্তু তোমরা আমাদের যুদ্ধের সৈনিক না। তাই এদের দেওয়া হয়েছে প্রশংসার আয়াত, জান্নাত, সন্তুষ্টি, কিন্তু যুদ্ধ বা সহযোদ্ধার আয়াত না। হামাসকে কি বলা হইল? বাংলা হইতেছে মুমিনদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর সঙ্গে করা অঙ্গীকার সত্য প্রমাণ করছে। তাদের কেউ কেউ নিজেদের অঙ্গীকার পূর্ণ করছে, আর কেউ কেউ অপেক্ষায় আছে। তারা তাদের অঙ্গীকারের সামান্যতম পরিবর্তনও আনেনি। অর্থাৎ তোমরা কথা রাখছো, তোমরা আমাদের লোক। হিজবুল্লাহকে কি বলা হলো? বাংলা হইতেছে তোমরা দুর্বল হও না, দুঃখ করো না। যদি তোমরা সত্যিকারের মুমিন হও তবে তোমরাই বিজয়ী হবে। যদি তোমরা আঘাত পেয়ে থাকো, তারাও অনুরূপ আঘাত পাইছে। আমরা মানুষের মধ্যে পালাক্রমে বিজয় এবং পরাজয়ের দিন ঘুরায় দিই, আর আল্লাহ জালিমদের ভালোবাসেন না। নাসরুল্লাহর মৃত্যুর পরে ভেঙে পড়া হিজবুল্লাহকে সোজা সান্ত্বনা আর সাহস। ফিলিস্তিনি ইসলামিক জিহাদকে বলা হইল সূরা আল ফাতের আয়াত। বাংলা হইতেছে যাতে আল্লাহ তোমার অতীত এবং ভবিষ্যতের ত্রুটি ক্ষমা করেন এবং আল্লাহ তোমাকে এক মহাবিজয়ের সাহায্য দান করেন। সুস্পষ্ট বিজয়ের বার্তা। সিনকে দেওয়া হইল আর এক আয়াত। বাংলা হইতেছে আল্লাহ এটি করেছেন শুধু তোমাদের জন্য সুসংবাদ হিসাবে এবং তোমাদের হৃদয়কে আশ্বস্ত করার জন্য, আর বিজয় তো কেবল আল্লাহর পক্ষ থেকেই আসে। একটা ইতিবাচক বন্ধুত্বপূর্ণ আয়াত। ইরাকের হাসদ আল শাবি বা পিএমইউ বাহিনীকে বলা হলো যারা আল্লাহর পথে শহীদ হয়েছে তাদের মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না। শহীদে মৃত্যুর আয়াত। আর এবার সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে ধারালো আয়াতটা সৌদি আরবকে। যখন সৌদি প্রতিনিধি দল কফিনের সামনে আসলো তখন পড়া হলো সূরা আল ইমরানের 13 নম্বর আয়াত, বদর যুদ্ধের আয়াত। এডিটর সাহেব শোনান। قد كان لكم آية في فئتين التقتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين والله يؤيد بنصره من يشاء। নিশ্চয়ই তোমাদের জন্য শিক্ষা ছিল সেই দুই বাহিনীর মধ্যে যারা যুদ্ধে মুখোমুখি হয়েছিল। একদল আল্লাহর পথে যুদ্ধ করছিল আর অন্য দল ছিল অবিশ্বাসী। নিশ্চয়ই এতে অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষের জন্য শিক্ষা রয়েছে। ভয়ঙ্কর খোঁচা। বদর যুদ্ধ যেখানে ছোট্ট একটা মুসলিম বাহিনী বিশাল শত্রুকে হারায় দিছিল, আর বদর হয়েছিল আজকে সৌদি আরবের মাটিতেই। সৌদি আরব যুদ্ধের সময় আমেরিকাকে নিজের ভূখণ্ড ব্যবহার করতে দিছিল, কিন্তু ইরান ছোট বাহিনী হয়েও বিজয় অর্জন করলো। বদর যুদ্ধের সাথে নিজেকে অ্যালাইন করলো ইরান। কাতারকে দেওয়া হইল ইসলামিক জিহাদের মতোই সেই আল ফাতার আয়াত, যাতে আল্লাহ তোমার অতীত ও ভবিষ্যতের ত্রুটি ক্ষমা করেন, আল্লাহ তোমাকে এক মহাবিজয়ের সাহায্য দান করেন। তবে কাতারের বেলায় এর মানে নরম, কারণ কাতার মধ্যস্থতাকারী। সমর্থনের জন্য ধন্যবাদ। তুরস্ককে বলা হইল আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন যারা নিজেদের সম্পদ এবং জীবন দিয়ে সংগ্রাম করে তাদের তুলনায় যারা ঘরে বসে থাকে। আঙ্কারা ঘরে বসে থেকে সতর্ক ভূমিকা নিয়েছিল, সেই দিকেই ইঙ্গিত দিছে ইরান। পাকিস্তানে দেওয়া হইল সূরা আল ইসারার আয়াত, হে আমার রব, আমাকে সম্মানের সঙ্গে প্রবেশ করান এবং সম্মানের সঙ্গে বের করে আনেন, আর আপনার পক্ষ থেকে আমাকে সহায়ক কর্তৃত্ব দান করেন। সততা আর বৈধ কর্তৃত্বের জন্য দোয়া, সহায়তার জন্য দোয়া। আর মিশরকে বলা হইল তাদের প্রতিদান তাদের রবের কাছে হবে চিরস্থায়ী জান্নাত, যার নিজ দিয়ে নদী প্রবাহিত। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। খেয়াল করেন, হামাস হিজবুল্লাহকে যেমন যুদ্ধ আর সহযোদ্ধার আয়াত দেওয়া হইল, মিশরকে সেটা দেওয়া হইল না। বার্তাটা পরিষ্কার, তুমি আসছো ধন্যবাদ, তুমি বন্ধু, কিন্তু তুমি আমাদের যুদ্ধের সৈনিক না। দেখলেন তো, একটাও শব্দ আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়নি, অথচ পুরো একটা কূটনৈতিক বার্তা। কে বন্ধু, কে সন্দেহভাজন, কে বেঈমান, সব বলে দেওয়া হইল শুধু কোরআনের আয়াত দিয়া। এটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের মাস্টার ক্লাস। আর কি হইল? নতুন নেতৃত্বের অভিষেক। এই জানাজা সপ্তাহ ইরানের জন্য শুধু একটা শোক না, এটা একটা বার্তা। নেতাকে শহীদ করা যায়, কিন্তু নেতৃত্বের ধারা থামানো যায় না। খামেনিকে শহীদ করার এক সপ্তাহের মধ্যে 8ই মার্চ
অ্যাসেম্বলি অফ এক্সপার্টস আয়াতুল্লাহ মুস্তফা খামেনিকে নতুন সুপ্রিম লিডার নিযুক্ত করে। শত্রুপক্ষ ভাবছিল মাথা কাইটে ফেললে গোটা শরীর ভেঙে পড়বে, বিশৃঙ্খলা নামবে, ব্যবস্থা ধসে যাবে, কিন্তু হইল তার উল্টা। উত্তরাধিকারে তো মসৃণভাবে হাত বদল হইল যে বাইরের কেউ টেরি পাইল না। আর মোস্তফা এই জানাজায় উপস্থিত ছিলেন না। এই অনুপস্থিতিটাই এখানে শক্তির লক্ষণ। কিরকম? নতুন সর্বোচ্চ নেতা প্রকাশ্যে আসতেছেন না, নিরাপত্তা চাদরের আড়ালে থাকতেছেন, কারণ ইরান আর কোনো ভুল করবে না, শত্রুকে আর একটা টার্গেট দেবে না। এটা দুর্বলতা না, এটা শেখা কৌশল। যে জাতি প্রথম হামলায় তার নেতাকে হারাইছে, সে জাতি এখন প্রত্যেকটা পদক্ষেপ হিসাব করে ফেলতেছে। আর এই জানাজার আসল শক্তি ব্যক্তিতে না, জনতায়। লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ যখন রাস্তায় নামে, 100-র বেশি দেশ যখন প্রতিনিধি পাঠায়, তখন সেটা প্রমাণ করে আমেরিকা ইসরায়েল যত ইরানকে এক ঘরে করতে চাক, ইরান এক ঘরে হয়নি। শোককে এখানে বদলে দেওয়া হয়েছে ঐক্যের এক বিশাল প্রদর্শনীতে। এটাই বিপ্লবের ধারাবাহিকতা। একজন নেতা মাটির নিচে যান, আর একজন উঠে দাঁড়ান, আর জনতা পেছনে অটল থাকে। এইবার আসি আমাদের নিজেদের কথায়। ইরানের এই বিজয়, যেটা আর একটা মহাকাব্য, এটা দূরের কোনো খবর না, এটা আমাদের জন্য একটা শিক্ষা। প্রথম শিক্ষা কি? প্রতীকী অস্ত্র। ইরান একটা কফিন, কয়েকটা আয়াত আর একটা তারিখ দিয়া গোটা দুনিয়াকে বার্তা দিয়ে দিল, একটাও গুলি না ছুঁয়া, একটা আনুষ্ঠানিক বিবৃতি ছাড়া। রাষ্ট্র চলে বন্দুকে যতটা, তার চেয়ে বেশি চলে গল্পে, ন্যারেটিভে। অথচ আমরা নিজেদের ন্যারেটিভটা, নিজেদের গল্পটা ঠিকমতো বলতে শিখিনি। আমরা জুলাইয়ের গল্পই বলতে শিখি নাই ঠিকমতো দুনিয়াকে। ইরান শোককেও কূটনীতিতে রূপান্তরিত করে ফেললো, আর আমরা নিজেদের বিজয়ের গল্প অন্যকে লিখতে দিয়ে দিই বা নিজেরা বলি না। দ্বিতীয় শিক্ষা কি? ভৌগোলিক ক্ষমতা যদি খেলতে জানো। ইরানের হাতে হুরমুজ আছে, কিন্তু আসল কথা এই না যে হুরমুজ আছে, আসল কথা ইরান জানে হুরমুজকে কিভাবে ক্যাশ করতে হয়, এনক্যাশ করতে হয়। ভূগোল সবার হাতেই থাকে, লিভারেজে রূপান্তর করতে জানে গুটি কয়েক রাষ্ট্র। আমাদের হাতে বঙ্গোপসাগর আছে, ইন্দো প্যাসিফিকের হৃৎপিণ্ড, যার উপর দিয়ে ইন্ডিয়া, চীন, আমেরিকা 3 পরাশক্তি চোখ গেড়ে বসে আছে। আর আমাদের ঘাড়ের ঠিক উপরে ঝুলতেছে শিলিগুড়ি করিডোর, সেই চিকেন নেক। দিল্লি এই চিকেন নেক নিয়ে রাতে ঘুমাইতে পারে না, আর আমরা এই কাঠটা হাতে নিয়ে বছরের বছর ঘুমাই আছি, আমরাই ঘুমাই আছি। ইন্ডিয়ার সাথে টেবিলে বসার সময় মেরুদণ্ড সোজা রাখতে পারতাম। তারা জানতো আমরা তার পথের মারায় যাওয়া গালিচা না, আমরাও একটা ফ্যাক্টর, আমাদেরকে গুনতে হবে। আমাদের হাতে চিকেন নেক আছে। আর আরেকটা জায়গায় ইরানের সবচেয়ে বড় শিক্ষা আছে, সেটা কি? স্বল্প বাজেটেও বড় শক্তিকে ভয় দেখানো যায়। ইরান দামি যুদ্ধ বিমান, রণতরী এর পিছনে ছোটেনি। সে বেছে নিছে সস্তা কিন্তু কামড়ে ধরার মতো অস্ত্র, দেশীয় মিসাইল, ড্রোন, উপকূলীয় প্রতিরক্ষা, আর ঢাল হিসেবে নিজের ভূগোল। প্রমাণ করছে একটা দুর্বল অর্থনীতি যদি বুদ্ধি করে খেলে, পরাশক্তিকে নাস্তানাবুদ করে দেওয়া যায়। ফ্যাসিবাদ উত্তর নতুন বাংলাদেশের জন্য এর মানে পরিষ্কার, একটা কার্যকর সামরিক ডেটারেন্ট আমাদের স্বল্প বাজেটেই সম্ভব। শুধু সঠিক জায়গায় বিনিয়োগ করতে হবে। উদ্দেশ্য যুদ্ধ বাঁধানো না, উদ্দেশ্য এইটুকু, বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার আগে যে কেউ যেন 2 বার ভাবে। আমাদের সামরিক ডক্ট্রিন আগা 5 তলা বদলায় ফেলতে হবে, যেন আমরা ইরানের মতো কার্যকর ডিটারেন্স গড়ে তুলতে পারি। ফ্যাসিবাদের ছাই থেকে জেগে ওঠা এই নতুন বাংলাদেশ যদি নিজের ভূগোল নিয়ে অন্ধ থাকে, কৌশল নিয়ে অন্ধ থাকে, শুধু বড় শক্তির করুণার উপরে নির্ভরশীল থেকে যায়, তাহলে স্বাধীনতাটা থেকে যাবে শুধু কাগজে, আর আমরা আজাদ হব না। আর যদি আমরা চোখ খুলি, নিজের ভূগোল চিনি, নিজের শক্তি চিনি, তাহলে এই সাগর, এই ভূগোল, এই মাটি একদিন আমাদের দর কষাকষির শক্তি হবে, নেগোসিয়েশনের শক্তি হবে। ইরানকে দেখা জেগে ওঠার সময় আমাদের এখনই। ইনকিলাব জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ।